হ্যালো এভরিওয়ান, ছায়ারাত্রি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। তো আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, তো ঘটনাটি যে দাদাভাই আমাদেরকে পাঠিয়েছেন, উনি পেশায় একজন মৃৎশিল্পী। তো দাদাভাই বলছে যে আমি এই যে পেশায় নিযুক্ত হয়েছি তার আগে আমার বাবাও এই কাজই করতেন, এবং মানে এই যে ঠাকুর তৈরি করা, মাটির মূর্তি তৈরি করা, এই কাজগুলো আমার বাবা আগাগোড়াই করে এসছেন, এবং তারপরেই কিন্তু পৈতৃক সূত্রে এই কাজে আমি নিযুক্ত হই। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু মানে এই যে একটা ভৌতিক ঘটনা তাদের পরিবারে ঘটতে শুরু করেছিল, সেটা কিন্তু দাদাভাইয়ের বাবার মৃত্যুর পর থেকে, মানে উনি মারা যাওয়ার পর দাদাভাই বলছে আমি এমন কিছু প্যারানর্মাল ঘটনার সাক্ষী হই, এবং সেটা এখনো পর্যন্ত আমার মনে পড়লে রীতিমতো ওই ইনসিডেন্টটা কিন্তু আমাকে হন্ট করে। এখানে দাদাভাই এবং তার বাবার বেশ মানে নামডাক ছিল, যে কারণে উনি চান না যে তাদের পরিবার সম্পর্কে এরকম কিছু ঘটনা মানে অন্য কেউ জানুক, যে কারণে তিনি তার মানে পরিচয়টি গোপন রাখতে বলেছেন। তো যাই হোক, এবার ঘটনায় যাচ্ছি। তো ঘটনায় যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলি, যে তোমাদের কীরকম লাগছে এই ঘটনাগুলো, এই এপিসোডগুলো, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। এবং ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে ঘটনাগুলোকে শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম কিছু ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, এবার শুরু করছি আজকের ঘটনা। তো দাদাভাই বলছে যে আমি যখন মানে এই ঘটনাটা যখন ঘটে তখন সালটা হচ্ছে 86, মানে 1986, মানে বেশ অনেক বছর আগের ঘটনা, বুঝতে পারছো। তো সেই সময় কিন্তু দাদাভাইয়ের বয়স ওই 24-25 এরকম। দাদাভাই বলছে যে ছোটোবেলা থেকেই আমরা বেশ মানে আমাদেরকে বেশ অভাবেই মানুষ হতে হয়েছে। আমরা 4 ভাই বোন ছিলাম, তার মধ্যে আমি সবার বড়, এবং তারপর আমার 3 বোন ছিল। তো আমার বাবা কিন্তু এই যে মৃৎশিল্পীর যে পেশাটা, এর মাধ্যমেই মানে ঠাকুর তৈরি করে, বিভিন্ন রকম মূর্তি তৈরি করে আমাদের সংসার চালাতেন। এবার এখন যেরকম মানে মৃৎশিল্পীদের যে সঠিক প্রাপ্য তারা যেরকম পায়, বা এখন যেরকম একটা ঠাকুর তৈরি করলে বা একটা মূর্তি তৈরি করলে সেটার যেরকম একটা দাম হয়, আগেকার দিনে কিন্তু সেইটা এতটাও ছিল না। তো বেশ অভাবের মধ্যে আমাদের সংসারটা মানে চলতে থাকে, এবং তার মধ্যে আমার বাবা আমাদের 4 ভাই বোনকে মানুষ করেছে। তো আমাদের যে বাড়িটা মানে আগে যেরকম ছিল, তো আমাদের দেওয়ালগুলো কিন্তু পাকা ছিল বাড়ির, এবং ওপরটা মানে ছাদটা কিন্তু পাকা ছিল না, ওটা টালি দেওয়া ছিল। আর বাড়ির আমাদের 2টো রুম ছিল, একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে থাকতাম, আমরা 4 ভাই বোন, আমার বাবা মা, আমরা সবাই মিলে থাকতাম। মানে বুঝতেই পারছো যে কত কষ্ট করে আমাদের থাকতে হতো। এবার তার পাশের রুমটাতে আমাদের মা আর কি রান্নাবান্না করতো, ওখানে খাওয়া দাওয়া সব কিছু করতাম। আর তার সামনে একটা ছোট্ট বারান্দা মতো জায়গা, এবং তার সামনে একটা বড় উঠোন ছিল। তো এখন যেহেতু সেই উঠোনটা নেই, এখন ওইটা আমাদের বাড়ি হয়ে গেছে, কিন্তু তখনকার কথা দাদাভাই বলছে যে 1986-এ তখন আমার বাবা মানে যা আর কি উপার্জন করতেন সেটা দিয়ে উনি কোনো রকমে মাথা গোঁজার একটা ঠাঁই তৈরি করেছিলেন। এবং মানে ওই যে উঠোনটা, উঠোনের অর্ধেক পোর্শনটা ওই বাঁশ, ত্রিপল এগুলো দিয়ে একটা গোয়াল ঘর টাইপের বানানো ছিল, যেখানে আমাদের গরু থাকতো। তো সেই গরুর দুধ, তারপর ঘুঁটে, এগুলোকে মা বিক্রি করে সেই টাকাও সংসারের কাজে মা লাগাতো, যতটুকু আর কি সাহায্য করা যায় সংসারে। তো এইভাবেই কিন্তু আমাদের চলছিল, এবং দাদাভাই বলছে আমাদের সংসারে অভাব অনটন ছিল ঠিকই, কিন্তু মানে আমাদের সুখ শান্তির কোনো কমতি ছিল না। মানে ওর মধ্যেও আমরা কিন্তু মানে একদম হাসি খুশি, সবসময় আমরা হাসি খুশিই থাকতাম। তো এরপর আস্তে আস্তে আমার 2 বোনের বিয়ে হয়, এবং যখন আমার ছোট বোন মানে যখন আর কি এই ঘটনাটা ঘটে, তখন আমার ছোট বোনের কলেজে পড়ছে, আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাবা মা কিন্তু আমাদের প্রত্যেককেই শিক্ষিত করেছিল, মানে আমার বোনরা এবং আমাকেও। আমি যদিও বা এই পেশাতে আমি চলে এসেছিলাম, মানে মৃৎশিল্পীর যে পেশা, চলে এসেছিলাম, কিন্তু তবুও আমি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, 25 বছর বয়স। এবার আমি ছোটোবেলা থেকেই আগাগোড়ায় আমার ওই বাবার যে কাজটা, সেটা কিন্তু আমাকে খুব টানতো। মানে আমি ছোটো থেকেই কারখানাতে, বাবার যে আর কি কারখানাটা ছিল, তো সেখানে গিয়ে আমি বসে থাকতাম, ঠাকুর তৈরি করা দেখতাম, এবং আমিও কিন্তু ওই একটু একটু করে ওই কাজগুলো করতাম। এবার বাবা তো অন্যান্য সময়তে কোনো কর্মচারী রাখতো না, শুধুমাত্র সিজনে যখন অনেক ঠাকুর তৈরি হতো তখন বাবা কর্মচারী নিত। তো তখন ওইগুলো দেখে দেখে বলতে পারো একটু একটু করে শিখেছিলাম, এবং তারপর মানে কলেজ যখন আমার কমপ্লিট হয়ে যায়, আমি কিন্তু পুরোপুরি বাবার সাথে কাজে লেগে পড়ি, মানে আমাদের যে কারখানার যে ঠাকুর তৈরির কাজ, সেটাতে আমি লেগে পড়ি। এবং মানে সেখানে আমি বাবার সঙ্গে কাজ করতাম, শুধুমাত্র সিজনের সময় আমরা কর্মচারী নিতাম, বাদ বাকি সময় আমি আর বাবা দুজন মিলেই কাজটা করতাম।
তো এবার যেদিনের ঘটনা, মানে যেদিন আমাদের পরিবারে এই রকম একটা মানে খারাপ অধ্যায় শুরু হয় বলতে পারো, তো সেই দিন বেশ মানে গরম ছিল। তো বাবা কি করতো, মানে যেদিন বাবার মানে কারখানাতে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যেত, আমাদের বাড়ি থেকে আমাদের কারখানাটা ছিল হচ্ছে ওই 10-15 মিনিটের মতো হেঁটে রাস্তা, মানে খুব একটা দূর নয়, কাছাকাছি। তো বাবার যেদিন কারখানার কাজটা তাড়াতাড়ি হয়ে যেত রাত্রিবেলাতে, তো বাবা ওই দোকান থেকে কোনো খাবার কিনে নিয়ে আসতো রাত্রিবেলায়। তো সেই রকমই সেই দিন বাবার ওই রাত্রি 10টা, 10:30টার মধ্যে কাজ হয়ে গেছে। তো বাবা কি করেছে, ওই আমাদের ওখানে একটা খুব ভালো একটা তড়কা রুটির দোকান ছিল, ওটা এখনও আছে। তো সেই দোকান থেকে বাবা 1 প্লেট তড়কা আমাদের জন্য কিনে আনে। তো এবার বাড়ি এসে তখন বাবা বলে যে তুমি রুটি তো বানিয়েইছো, তো আমরা চারজনে 1 প্লেট তড়কা ভাগ করে খেয়ে নেবো। এবার মা তখন একটু রাগারাগি করে, কারণ এত গরমের মধ্যে বাবা যেহেতু তড়কা এনেছিল। তো মা বলে যে তোমার আনার কি দরকার, আমি তো মানে রান্না করতামই। তো বাবা বলে যে আমি নিয়ে এলাম, তোমাকে আর রান্না করতে হবে না, তুমি শুধু রুটিটা করেছো, এতেই হয়ে যাবে। তো তখন আমরা দাদাভাই বলছে ওই চারজন মিলে 1 প্লেট তড়কা আমরা ভাগ করে খেয়ে নিই। তো এবার ওই খেয়ে দিয়ে যখন আমরা শুয়ে পড়েছি, যে রুমটায় আমরা শুতাম ওই রুমের মেঝেতে আমি আর বাবা বিছানা করে শুতাম, আর ঘরে একটা ছোট্ট চৌকি ছিল, সেই চৌকিতে মা আর বোন শুতো। মানে একটা ঘরে আমরা সবাই মিলে থাকতাম তখন। আর আমার যে 2 বোন ছিল তাদের তখন বিয়ে হয়ে গেছে। তো তখন ওই রাত্রি 1টা 1:30টা এরকম হবে, দাদাভাই বলছে আমি, আমার বাবা, আমার মা, আমরা সবাই যেহেতু মানে সারাদিন মানে প্রচণ্ড পরিশ্রম হতো আমাদের, শুধুমাত্র আমাদের বোনকে আমরা কিন্তু কোনোরকম কোনো কাজ করতে দিতাম না, ও নিজের পড়াশোনা নিয়ে থাকতো। তো আমাদের যেহেতু সারাদিন প্রচণ্ড খাটাখাটনি হতো বলে দাদাভাই বলছে মানে আমরা কিন্তু ওই শোয়া মাত্রই ঘুমিয়ে যেতাম। মানে যেহেতু সারাদিন মানে খাটনি করে শরীর এত ক্লান্ত থাকতো, এত আমরা টায়ার্ড থাকতাম, যে কারণে কিন্তু ওই মানে শুলে আমরা ঘুমিয়ে যেতাম। তো এরকম সবাই আমরা ঘুমিয়ে আছি। তো এমন সময়তে রাত্রি ওই 1টা 1:30 এরকম সময় হঠাৎ করে আমি শুয়ে থাকতে থাকতে শুনতে পাচ্ছি একটা গোঙানির শব্দ। মানে একটা কেউ যদি গুমরায়, মানে একটা গোঙায় যদি ধরো, তো একটা যেরকম চাপা গোঙানির একটা শব্দ হয়, ওইরকম একটা আমি শব্দ পাচ্ছি। তো এরকম শব্দ হওয়াতে আমার তখন ঘুমটা ভেঙে গেছে, বেশ কিছুক্ষণ ধরে যেহেতু শব্দটা আমার কানে আসছিল, তো আমার ঘুমটা ভেঙে গেছে। এবং ঘুমটা যখন ভেঙেছে, দাদাভাই বলছে আমি বুঝতে পারি যে আমার বাবা পাশে শুয়ে আছে, সেই আর কি গোঙাচ্ছে। তো তখন আমি বলি যে বাবা কি হয়েছে, তুমি গোঙাচ্ছ কেন? তো মানে বাবার কোনো তখন কথা বলতে পারছে না, শুধু মানে ওরকম একটা আওয়াজ হচ্ছে বাবার মুখ দিয়ে। তো আমি তাড়াতাড়ি মাকে বোনকে ডাকি এবং ঘরের যে লাইটটা সেটা অন করেছি, তখন দেখছি যে বাবার মুখ দিয়ে মানে গ্যাজরা টাইপের কিছু একটা ভাঙছে। মানে যেরকম হয় না যে গ্যাজরা বেরোনো, সে একটা সাদা সাদা ফেনা টাইপের, তো ওই রকম একটা বাবার মুখ দিয়ে বেরোচ্ছে। তো আমরা তো বুঝতে পেরে যাই যে মানে বাবার হয়তো প্রচণ্ড শরীর খারাপ করছে। তো আমরা তখন বলছি যে কী হয়েছে, তুমি এরকম করছো কেন? তো বাবা তখন বলছে যে আমার খুব শরীর খারাপ করছে। মানে তখন বাবার কিন্তু কথা অলরেডি জড়িয়ে গেছে, মানে ঠিক করে কথা বলতে পারছে না বাবা। তো বাবা বলছে যে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, তোরা আমাকে হসপিটালে ভর্তি কর। এবার সেই মুহূর্তে মানে অত রাত্রিবেলায় বাড়ির মধ্যে ছেলে বলতে শুধুমাত্র আমি, আমার মা বোন, তারা কি করবে? তো আমি না তখন মানে বুঝতে পারছি না যে কী করব। মানে এমন আমি নিজেই একটা মানে থতমত খেয়ে গেছি। তো আমাদের বাড়িতে ওই অ্যান্টাসিডের একটা পাতা ছিল, তো সেখান থেকে একটা ওষুধ বার করে দাদাভাই বলছে আমি বাবার মুখে ওষুধটা খাওয়াচ্ছি। এবার বাবার তখন সিচুয়েশানটা এরকম, বাবা তো ওষুধ খেতেই পারছে না। আমি তখন ওষুধটাকে মানে যতটা আর কি গলার ভেতর দিয়ে যায় সেইভাবে আমি হাতটা দিয়ে ওষুধটাকে খাওয়ানোর চেষ্টা করছি। তো সেটা তো বাবা কোনো মতেই খেতে পারে না, বাবার মানে বমি হয়ে যায়, বমি হয়ে উঠে পড়ে। তো তখন বুঝতে পারি যে অবস্থাটা প্রচণ্ডই খারাপ। তো আমি তখন বাইরে বেরিয়েছি। এবার আমাদের মানে ওই যে আর কি ঠাকুরের যে কারখানা, সেখানে ঠাকুর যারা আর কি কাস্টমার, তাদের বাড়িতে ডেলিভারি করার জন্য একটা ভ্যান আমাদের ছিল। তো সেই ভ্যানের যে আর কি ওই ভ্যানটা চালাতো, তো তার বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মানে কাছাকাছি। তো আমি ছুটে ওদের বাড়ি গিয়েছি, কারণ তখন তো এত অ্যাম্বুলেন্সের এতটাও সুযোগ সুবিধা ছিল না। তো আমি তখন ডিসাইড করেছি ওই ভ্যানটায় করে বাবাকে নিয়ে যাব হসপিটালে। তো আমি তখন ছুটে ওদের বাড়ি গিয়েছি এবং ওকে ডেকে মানে ডাকার সাথে সাথে ও সঙ্গে সঙ্গে চলে আসে ছেলেটা, এবং ওই ভ্যানে করে বাবাকে তখন আমরা হসপিটালে নিয়ে যাই। এবার মাকে আর বোনকে সেই মুহূর্তে বাড়ি থেকে আমরা আনি না, কারণ ওরা গিয়ে কী করবে, এমনিতেই তখন মা তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো অযথা সেই মানুষগুলো প্যানিক করবে, যে কারণে দাদাভাই বলছে আমি আর সেই যে ছেলেটা আমাদের যে ভ্যান আর কি চালাতো, তো আমরা দুজন মিলে তখন হসপিটালে নিয়ে যাই।
এবার রাস্তায় যেতে যেতেই কিন্তু মানে মাঝ রাস্তাতেই বাবা এক্সপায়ার করে যায়, সেটা আমরা বুঝতে পারি। মানে বাবার তখন অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং সেই যে মুখ দিয়ে একটা গ্যাঁজরা ভাঙছিল, তো সেটাও কিন্তু তখন বেরোচ্ছিল বাবার, মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম। কিন্তু মানে ওই রাস্তায় নিয়ে যেতে যেতেই বাবার কিন্তু মানে বুঝতে পারি যে বাবার নেই। তো এরপর দাদাভাই বলছে আমরা যখন হসপিটালে গিয়ে ঢুকি, তো ওখানকার ডক্টররা খুব ভালো ছিলেন। তো ওনারা তখন বলেন যে পেশেন্ট আস্তে আস্তেই রাস্তায় এক্সপায়ার করে গেছে, তো আপনারা এখন আর হসপিটালে অ্যাডমিট করবেন না, কারণ অ্যাডমিট করলেই কিন্তু সেই 4-5 ঘন্টার আগে ডেড বডি ছাড়বে না, তো আপনারা ডেড বডি নিয়ে চলে যান। তো তার কথা মতো আমরা তখন নিয়ে চলে আসি বাড়িতে, মানে বাবার যে ডেড বডিটা। এবার দাদাভাই বলছে আমি যখন রাস্তা দিয়ে আসছি, আমি যখন বাড়ির পথে ফিরছি, আমি ভাবছি যে এটা কি হলো। তার কারণ মানে আমাদের একটা হাসি খুশি এরকম পরিবার, হ্যাঁ অবশ্যই আমাদের বাড়িতে অভাব অনটন ছিল ঠিকই, কিন্তু আমাদের মানে খুশির কোনো কমতি ছিল না, আমরা সবাই মিলে খুব আনন্দ করে থাকতাম। তার মধ্যে এত বড় একটা ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেল। তো আমি শুধু ভাবছিলাম যে মাকে গিয়ে আমি কি উত্তর দেব, যে আমি বাবাকে হসপিটালে নিয়ে যেতে যেতেই রাস্তার মধ্যে উনি এক্সপায়ার করে গেছেন, মানে এটা যদি মা শোনে মায়ের কি সিচুয়েশান হবে, মানে আমি কিন্তু শুধুমাত্র এটাই ভাবছিলাম। তো যাই হোক, যখন আমরা বাড়িতে এসে পৌঁছই, তো মা যখন এটা শোনে, মানে মা তো তখন রীতিমতো কান্নায় ভেঙে পড়ে, বোন কান্নাকাটি করছে, যেরকম হয় আর কি। আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই তখন চলে আসে। তো এরপর যেরকম হয় মানে ওই সকালের দিকে বাবাকে নিয়ে যাওয়া হয়, দাহ করা হয়, যা যা প্রসিডিওর থাকে সমস্ত কিছু করা হয়। এবং এই যে 15 দিনের অসহ্য পর্ব, সেটাও পালন করা হয়। এবং দাদাভাই বলছে তখন আমাদের যেহেতু মানে টাকা পয়সার খুব একটা সচ্ছলতা ছিল না, যে কারণে ওই হঠাৎ করে যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে, তো মানে তখন আমার মামার বাড়ি থেকে কিন্তু আমাদেরকে হেল্প করেছিল বাবার ওই শ্রাদ্ধ শান্তি এবং সেই যে লোকজন যে খাওয়ানোর যে অনুষ্ঠানটা সেটা করার জন্য। তো সেটা হয়ে যায়, আমার বোনরাও আসে, বোনরাও কিছু হেল্প করে। তো এইভাবে কিন্তু বাবার কাজটা মোটামুটি ভালোভাবেই মিটে যায়। দাদাভাই বলছে এই যে ঘটনাটা ঘটলো, আমি তো মানে সবসময় এটাই ভাবতাম যে আমি যদি মন খারাপ করে থাকি তাহলে আমার বোন আমার মাকে কে সামলাবে, কারণ তারা এতটাই ডিপ্রেশনে থাকতো, বিশেষ করে আমার মা। মানে হয়তো আমি কারখানাতে আছি, আমি ঠাকুর তৈরি করছি, হঠাৎ করে যখন আমি দুপুরবেলায় খেতে আসবো, তো এসে দেখছি যে মায়ের হয়তো মনেই নেই রান্না করতে, মানে মা সবসময় একটা অন্যমনস্ক থাকতো, মা বাড়ি থেকে বেরোতোই না, ঘরের মধ্যে বসে সবসময় কান্নাকাটি করতো। তো এই জিনিসগুলো আমার বাড়িতে আসতেও তখন ভালো লাগতো না, মনে হতো যে বাইরে বাইরে থাকছি, মানে এই ব্যাপারগুলো আমি ভুলে থাকছি। কিন্তু যখনই বাড়িতে ঢুকছি মাকে ওই রকম দেখছি, আমার এই সিচুয়েশানটা দেখতে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, আমি তখন নিজেকে মানে শক্ত রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আমার বোনকে আমার মাকে আমি সামলাতে পারবো। তো এইভাবে চলতে চলতে দাদাভাই বলছে প্রায় 1 মাস মতো কেটে যায়, মানে 1 মাস হয়ে গেছে বাবার মারা যাওয়া। তো আমি তখন মানে ওই কারখানায় যে ঠাকুরের কাজগুলো সেগুলো আমি করতাম। এবার বেশি বেশি করে আমি সবসময় কারখানাতেই থাকার চেষ্টা করতাম, কারণ বিষয়গুলো যাতে একটু ভুলে থাকা যায় সেই জন্য। তো যাই হোক, এভাবে কাটছিল। এবার একটা দিনের কথা, মানে যেদিন আর কি এই রকম ঘটনার প্রথম আর কি সূত্রপাত হয়, তো সেই দিন দাদাভাই বলছে মানে অন্যান্য দিন এটা কিন্তু আগেও আমার বাবা বেঁচে থাকাকালীন অবস্থাতেও আমি আমার বাবা মানে যখন সিজনের সময়তে আমরা কিন্তু রাত জেগে কাজ করতাম, আমাদের যারা কর্মচারী তারাও কাজ করতো, আমরাও কিন্তু রাত জেগে কাজগুলো করতাম। এই যে রাত জাগার যে অভ্যাসটা, এটা কিন্তু আমাদের আগ্রহী ছিল, কারণ সিজনের সময় আমাদেরকে রাত জেগে কাজটা করতে হতো। তো দাদাভাই বলছে যে মানে সেই দিন মানে যেদিন আর কি ঘটনাটা ঘটে তার ঠিক 3-4 দিন আগে আমার কাছে একটা কালী ঠাকুর তৈরি করার অর্ডার আসে, এবং এটা খুব এমার্জেন্সি একটা মানে তাদের পুজো ছিল, মানে হঠাৎ করে ঠিক হয়েছে এবং তাদের ঠাকুরটা ওই 3-4 দিনের মধ্যেই লাগবে। তো দাদাভাই বলছে আমি তো প্রথমে একদমই নাকচ করে দিয়েছিলাম যে এত তাড়াতাড়ি আমার পক্ষে এটা করা সম্ভব নয়, 3-4 দিনের মধ্যে একটা মূর্তি বানিয়ে রেডি করে দেওয়া আমার একার পক্ষে। তো আমি মানে প্রথমে নাই বলে দিই যে আমি এটা করতে পারবো না, কিন্তু ওনারা মানে যাদের বাড়ির আর কি ঠাকুরটা, তো তারা তখন আমাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে আপনি একটু মানে আমাদেরকে ঠাকুরটা করে দেন, আমাদের আর্জেন্ট লাগবে, মানে খুব বিপদে পড়ে যাবো, আপনি যদি এটা না করে দেন তাহলে খুব বিপদে পড়ে যাবো। তো বারবার করে ওনারা যখন রিকোয়েস্ট করে, তো আমি তখন ভাবি যে আমি ওরকম রাত জেগে তাহলে ঠাকুরটা কমপ্লিট করে দেবো, আমার অসুবিধা হবে না। তো সেই ভেবে কিন্তু আমি ঠাকুরের যে বায়নাটা সেটা আমি নিয়ে নিই। তো এবার সেই দিন আমি ঠিক করেছিলাম যে রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে আমি কারখানায় চলে যাবো, তো 3-4 ঘন্টা কাজ করে তারপরে আমি বাড়ি চলে আসবো, তাহলে আমার ওই কয়েকদিনের মধ্যে ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেই দিন রাত্রি ওই 10টা নাগাদ খেয়ে দিয়ে কারখানার দিকে আমি গিয়েছি। এবার বাড়ি থেকে আমি আগেই বললাম যে আমাদের কারখানাটা হেঁটে ওই 10-15 মিনিটের মতো সময় লাগতো।
তো আমি হেঁটেই যাই এবং আমাদের যে কারখানাটা সেটা কিন্তু বেশ অনেকটা বড় এরিয়া, মানে একটা হলঘর যেরকম হয় সেই রকম কিন্তু একটা হলঘর টাইপের মানে এরিয়াটা। কারখানাটা আমাদের পাকা দেওয়াল ছিল কিন্তু ওপরটা টিন দেওয়া ছিল, আর কারখানার যে দরজাটা সেটা লোহার দরজা ছিল। তো আমি যাওয়ার পরে সেই যে কারখানার যে তালাটা সেই তালাটা খুলে যখন আমি লোহার দরজাটা খুলতে গিয়েছি, দাদাভাই বলছে যখন আমি দরজাটা খুলেছি ভেতর থেকে একটা ঠান্ডা শীতল বাতাস, যেরকম একটা ফ্রিজ খুললে যেরকম একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগে, দাদাভাই বলছে তার থেকে 100 গুণ বেশি ঠান্ডা বাতাস, মনে হয় যেন একটা বাতাসের দলা ভেতর থেকে মানে পুরো আমাকে ঝাপটা মেরে বাইরের দিকে বেরিয়ে গেল, একটা যেরকম দমকা বাতাস হয় ওই রকম একটা বাতাস। তো দাদাভাই বলছে আমি না মানে এবার দেখো ভেতরটা যেহেতু বন্ধ করা আছে, তো ভেতর থেকে যদি বাতাস আসেও, আসার তো কথাই নয়, যদি বাতাস আসেও সেটা একটা কোনো গরম বা একটা কোনো গুমোট বাতাস আমার গায়ে লাগতে পারে, কিন্তু এরকম একটা হিমশীতল ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগাতে আমি প্রচণ্ড মানে অবাক হয়ে যাই। আমি ভাবি কী ব্যাপার হলো, ভেতরে তো ফ্যান ট্যান কিছু চলছে না, তো এরকম মানে বাতাসটা এলো কোত্থেকে? তো আমার মানে কেন জানি না হঠাৎ করে আমার যেন গোটা শরীর ভারী হয়ে যায়, মানে আমি মানে নিজে এটা কেন ফিল করেছি আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার নিজের অজান্তেই কিন্তু আমার গোটা শরীরটা প্রচণ্ড ভার লাগতে শুরু করে। তো আমি বেশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকি এবং দাঁড়িয়ে থাকার পর আমি রাস্তাটা এদিক ওদিক দেখে নিই, তখন মোটামুটি রাস্তা প্রায় মানে শুনশান হয়ে গেছে, লোকজন যে যার মতো নিজের বাড়িতে। তো আমি ভেতরে ঢুকি, মানে কারখানার ভেতরে ঢুকে আমি লাইটটাকে অন করেছি। তো লাইটটা অন করে আমি চারিদিকটা দেখি না ভেতরে কোথাও কিচ্ছু নেই, আর সত্যি কথা বলতে ভেতরে তো কিছু থাকার কথাও নয়, কারণ আমি বাইরে থেকে দরজাটায় লক করে এসেছি। তো আমি ভাবি যে যাই হোক, মানে বিষয়টাকে অতটা আমি গ্রাহ্য না করে আমি ভেতরে ঢুকে দরজাটাকে ভেজিয়ে দিই, মানে সেই যে লোহার দরজা সেটাকে আমি ভেজিয়ে দিই। এবার আগাগোড়ায় কিন্তু আমরা যখন রাত জেগে কাজ করতাম তো তখন কিন্তু দরজাটা ভেজানোই থাকতো, আমরা ভেতর থেকে সেরকম লক টক করতাম না, কারণ চেনা পরিচিত জায়গা, আশেপাশের লোকজন প্রত্যেকেই আমাদেরকে চেনে। তো ভেজিয়ে দিয়ে আমি তখন ঠাকুরটা তৈরি করতে শুরু করেছি। এবার ঠাকুরের কাঠামো, তারপর খড় বাঁধা, এগুলো আমি দুপুরবেলায় করে রেখেছিলাম, কারণ রাত্রিবেলায় আমি ভেবেছিলাম যে মাটির কাজটা আমি কিছুটা এগিয়ে রাখবো। তো সেই মতো খড়টা বাঁধা ছিল ঠাকুরটার। তো দাদাভাই বলছে আমি ঢুকে ওই মাটিগুলোকে শানতে শুরু করেছি ঠাকুরের গায়ে আর কি প্রলেপ দেবো বলে। তো সাইডে একটা আমি মিউজিক সিস্টেম চালিয়ে দিয়েছিলাম। এবার আমরা যখন আগাগোড়ায় কাজ করতাম, তো যাতে আমাদের বোরিং ফিল না হয় সেই জন্য কিন্তু একটা সাইডে গান বাজিয়ে আমরা ঠাকুরগুলো বানাতাম। তো সেই রকম আমি গানটা বাজিয়ে দিয়েছি, এবার বাজিয়ে আমি মাটির কাজ করতে শুরু করেছি। প্রায় 1 ঘন্টা মতো আমি কাজ করি, দাদাভাই বলছে তখন রাত্রি 11টা মতো বাজে, কোনো রকম কোনো প্রবলেম হয় না এবং আমি কিন্তু কাজ মানে মন দিয়ে করছি। তো করতে করতে যখন আমি কাজ করছি এমন সময় মানে ওই যে লোহার যে দরজাটা ভেজানো ছিল আমাদের কারখানার যে দরজাটা, সেই দরজার ওপরে মানে বাইরে থেকে রাস্তার দিক থেকে সজোরে মনে হয় যেন কেউ একটা ভারী কিছু ছুঁড়ে মারলো, মানে ধড়াম করে একটা শব্দ, মনে হলো যেন দরজাটা পুরো কেঁপে গেল। এবার দাদাভাই বলছে আমি তো মন দিয়ে ঠাকুরটা তৈরি করছিলাম, একদম মনোযোগ সহকারে কাজটা আমি করছিলাম। তো হঠাৎ করে অত বিকট একটা শব্দ হওয়াতে, আর তখন রাত্রি 11টা বাজছে, চারিদিক পুরো শুনশান একদম মানে নিস্তব্ধ, শুধুমাত্র আমার ওই যে আর কি মিউজিক সিস্টেমে যে গানটা বাজছিল ওটা হালকা করে বাজছে। তো এত জোরে একটা শব্দ হওয়াতে আমি পুরো চমকে গেছি। এবার এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষই ওরকমভাবে চমকে যাবে। তো দাদা বলছে আমি চমকে গিয়ে একদম পুরো থতমত খেয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকাই, এবং যখন দেখেছি যে দরজার উপরেই ওই শব্দটা হয়েছে বাইরে থেকে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে মানে জাস্ট আমার ওই ঠাকুরটা করতে করতে দরজার দিকে তাকানো এবং সেই মুহূর্তে আমি কিন্তু ওই দরজার দিকে ছুটে গিয়েছি। এবার যেখানটা করে দরজাটা তার থেকে ঠিক 4-5 হাত দূরে বসে আমি ঠাকুরটা তৈরি করছিলাম, মানে বিশাল যে দূরে আমি বসেছিলাম আমার ছুটে ওইদিকে যেতে অনেকটা সময় লাগবে সেরকমও কিন্তু নয়, মানে একদম কাছাকাছি আমি বসেছিলাম বলতে পারো। তো সেরকম মানে আওয়াজটা হওয়ার সাথে সাথে আমি ছুটে গিয়েছি, আমি ভাবছি কে করলো এরকম, মানে দেখতে হবে বলে আমি ছুটে গিয়েছি। এবং ছুটে যাওয়ার পর যখন আমি দরজাটাকে খুলেছি, এপাশ ওপাশ আমি যখন তাকাই মানে রাস্তার এদিক ওদিক, এবার কারখানাটা যেখানটা করে আর কি আমাদের, তো সামনে মানে এই সাইড ওই সাইড বাঁদিক ডান দিকের যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটা লম্বা, মানে আশেপাশে কোথাও কিন্তু কোনো গলি বা টার্নিং কোনো জায়গা কিন্তু কিচ্ছু নেই, মানে একদম লম্বা রাস্তা। এবার আমি যদি ধরেও নিই যে একটা মানুষ সে হয়তো দরজাটায় ধাক্কা মেরে গিয়েছে, তাহলে সে গেল কোথায়? কারণ অত লম্বা রাস্তা তার পক্ষে তো এত তাড়াতাড়ি ছুটে ক্রস করে চলে যাওয়া এটা তো কখনোই সম্ভব নয়। কারণ যখন আমি সেই শব্দটা শুনেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে দরজাটাকে খুলেছিলাম। এবার এত তাড়াতাড়ি তো কেউ মানে ছুটে ওই রাস্তাটাকে ক্রস করলে আমি তো তাহলে দেখতে পাবো।
তো আমি যখন দরজাটা খুলে দেখছি, আমি দেখছি রাস্তায় কিন্তু কোনো জনপ্রাণী বলে কেউ নেই। এবার আমি যে গেলাম যখন, এবার দরজার কাছে যখন আমি যাচ্ছি, তো কেউ যদি, আমি ধরেও নি তর্কের খাতিরে যে কোনো হয়তো মানুষ ছিল, তাহলে সে যদি ওখান থেকে ছুটে যায় তাহলে তার একটা পায়ের শব্দ হবে ধপধপ করে। তো সেই রকমও কিন্তু কোনো রকমের কোনো শব্দ আমি পাইনি। মানে একদম ব্যাপারটা মনে হয় যেন পুরো অদ্ভুতভাবে আমার সাথে ঘটলো জিনিসটা। এবার প্রথমত যখন আমি কারখানাটা খুলেছিলাম, একটা ঠান্ডা দমকা বাতাস আমার গায়ের ওপরে এসে আমার লাগে। তো সেটা একটা আমার মানে বিষয়টা খুব অড লেগেছিল। তারপর আবার যখন এই জিনিসটা ঘটলো, আমি যখন দরজাটা খুলে দেখলাম যে রাস্তায় কেউ নেই, বিষয়টা কিন্তু আমার প্রচণ্ড অবাক লাগে। এবং কেন জানি না তখন আমার মনের মধ্যে একটা কু ডাকা বলে, তো সেই রকম কিন্তু হচ্ছে। আমি ভাবছি কী হচ্ছে আমার সাথে, কোনো লোকজন নেই, কিছু না, এত জোরে শব্দ হলো, এটা তো আমার মনের ভুল কখনো হতে পারে না। তো আমি কি করেছি, আমি ওই কারখানার দরজাটাকে ভেজিয়ে রেখে একটু রাস্তার দিকে বেরিয়েছি, মানে এপাশ ওপাশটা দেখবো যদি কেউ কোথাও লুকিয়ে থাকে বা কিছু। কারণ লুকিয়ে থাকার কিন্তু কোনো রকম কোনো স্কোপই নেই, কারণ রাস্তাটা পুরো স্ট্রেট, মানে একদম লম্বা রাস্তা। তো আমি বেশ কিছুটা যখন এগিয়েছি, তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার বাড়ি যাওয়ার যেদিকের রাস্তা, সেই দিকে বেশ কিছুটা দূরে, অনেকটা দূরে আর কি, ওখান থেকে দেখা যাচ্ছে দুটো স্ট্রিট ডগ আর কি, ওই একজনের দরজার নিচে পুরো গুটিসুটি মেরে যেরকম কুকুররা বসে থাকে, তো ওইভাবে কিন্তু বসে আছে। এবার একটা জিনিস তোমরা ভাবো, যে যদি রাস্তা দিয়ে অত রাত্রিবেলাতে কোনো চোর বা কোনো মানুষ যদি যেত, তাহলে তো কুকুরটা তাদেরকে তাড়া করতো বা ঘেউ ঘেউ করতো তাদেরকে দেখে। কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবত এই রাস্তা দিয়ে কেউ চলাচলই করেনি, একদম পুরো রাস্তাটা চুপচাপই ছিল, যে কারণে কিন্তু কুকুরগুলো একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এবার এই ব্যাপারটাতে আমি আরও নিশ্চিন্ত হয়ে যাই যে এদিকে কোনো মানুষ তাহলে আসেইনি। তো আমার বিষয়টা খুব একটা ভালো লাগছিল না। তো আমি ভাবছিলাম তাহলে কি আর আমি কাজ করব না আজকে রাত্রিবেলা, আমি বাড়ি চলে যাবো। তো আমি ভাবি যে বাড়ি যদি চলে যায় তাহলে ঠাকুরটাও তো কমপ্লিট করা হবে না, মানে কিছুটা কাজ আমি আজকে করব বলে এসেছি, 3-4 ঘন্টা আমি কাজ করব। তো এই ভেবে মানে দোনো মনো করছে। তো এই করতে করতে আমি কিন্তু আবার কারখানাতে আসি, এবং কারখানার ভেতরে ঢুকে আমার কেন জানি না তখন মানে একটু ভয় লাগতে অলরেডি শুরু করেছিল। তো আমি ভেতর থেকে ওই কারখানার ছিটকিনিটা লাগিয়ে দিই, মানে লক করে দিই ভেতর থেকে। এবার ভেতরের ছিটকিনিটা অতটাও সেরকম ছিল না, নর্মাল একটা শিকল, কারণ ভেতর থেকে তো আমাদের লক করার সেরকম প্রয়োজন হতোও না। তো সেটাকে আমি লক করে দিয়ে, আমি কিন্তু সেই যে গান আমার পাশে এটা বাজছিল, তো সেটাকে আমি বন্ধ রেখেছিলাম, সেটা আমি চালাইনি। তো ওটা বন্ধ রেখে আমি কিন্তু ঠাকুরের কাজটা করা শুরু করি। এবার আমি কাজটা করছি, দাদাভাই বলছে কোনো মতেই আমার যেন কাজে মনই বসছে না। মানে আমার শুধু মনে হচ্ছে কি হলো, পরপর যে দুটো ঘটনা ঘটলো, এটা কেন হলো, এটা তো নেহাতি কোনো কাকতালীয় বিষয়, বা আমার যে এটা কোনো মনের ভুল সেটা তো কখনো নয়। মানে এইগুলো একটা জিনিস যদি আমার মনের ভুল হয়, পরপর দুটো জিনিস, এবং এই যে এত জোরে একটা শব্দ হওয়া, তারপর আমার বাইরে বেরিয়ে আমি যখন দেখলাম কেউ নেই, এই ব্যাপারটা তো আমার কখনো, এটা হ্যালুসিনেশন হতেই পারে না। তো যাই হোক, মানে মনের মধ্যে একটা কিন্তু কিন্তু নিয়ে আমি কাজটা করতে শুরু করেছি। তো ওইভাবে কাজ করতে করতে তখন ওই 12:30, রাত্রি 12:30 মতো বাজে। তো সেই সময়তে আর আমার ভালো লাগছে না, ভাবলাম যে আজকে আমি বাড়ি চলে যাই, তো কালকে আবার বাকি কাজটা করব। তো এই ভেবে আমি তখন কাজ বন্ধ করে হাতটা ধুয়ে আমি দরজায়, মানে যেটা আর কি আমাদের কারখানার দরজা, তো সেটাই লক করে আমার বাড়ির দিকে আমি রওনা দিয়েছি। এবার যে রাস্তার ওপরে ওই যে কুকুর দুটো শুয়েছিল, দাদাভাই বলছে ওদের কাছে, মানে আমি পুরোপুরি কাছেও যাইনি, মানে কিছুটা দূর থেকে যখন ওদের কাছে আমি গিয়েছি, ওরা কিন্তু একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। কিন্তু আমি যখন ওদের কাছাকাছি যেতে শুরু করেছি, দাদাভাই বলছে অদ্ভুতভাবে সেই কুকুর দুটো কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দেখে উঠে দাঁড়ায়, এবং ভীষণ অ্যাগ্রেসিভভাবে আমাকে দেখে ওরা একদম ঘেউ ঘেউ করে আমার দিকে তেড়ে আসছে। মানে এমন করছে মনে হচ্ছে যেন কুকুর দুটো আমাকে চেনেই না। এবার এই রাস্তা দিয়ে আমি তো রোজ যাতায়াত করি, 2-3 বার করে যাই আসি, কুকুরগুলো আমাকে খুব ভালো মতো চেনেও। তো এই ব্যাপারটা তো আমার প্রচণ্ড অবাক লাগে। আমি ভাবি যে কী হলো, কুকুরগুলো আমাকে দেখে এরকমভাবে কেন তেড়ে আসছে। তো আমি দেখছি মানে এমন করছে মনে হচ্ছে যেন যে আমাকে হয়তো পেলে কামড়েই দেবে কুকুরগুলো, এরকম একটা ব্যাপার। তো আমি তখন কুকুরগুলোকে মানে ধমক দিয়ে বলছি, এই তোরা কি আমাকে চিনতে পারছিস না, আমিই তো। তো তাও দেখি কুকুরগুলো এরকম করেই যাচ্ছে, মানে আমাকে দেখে ঘেউ 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 করেই যাচ্ছে। তো আমি ভাবি যে কী ব্যাপার হলো, আমি বুঝতে পারছি না কুকুরগুলো কেন এরকম করছে। তো তারপর আস্তে আস্তে আমি কুকুরগুলোর মানে সাইড দিয়ে ক্রস করে কিন্তু হাঁটতে শুরু করেছি, মানে ওদেরকে ক্রস করে আমার রাস্তার দিকে আমি এগোবো। তো আমি তখন দেখি যে কুকুরগুলো তাও আমার দিকে তাকিয়েই কিন্তু ওইভাবে ঘেউ ঘেউ করছে। এবার ওরা আমার কাছে আসছে না, একটা ডিস্টেন্স মেনটেন করে ওরা কিন্তু দূর থেকে আমাকে এত অ্যাগ্রেসিভভাবে চিৎকার করছে আমার দিকে তাকিয়ে।
আমি ভাবছি কেন এরকম একটা অদ্ভুত আচরণ কুকুরগুলো আমাকে দেখে করছে। তো যাই হোক, এবার আমি বুঝতে পারি না। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাই এবং বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরেও যখন আমি পেছন ঘুরে তাকিয়েছি, তাও দেখছি কুকুরগুলো ওই জায়গাতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কিন্তু ওরকম চিৎকার করছে। তো আমার ব্যাপারটা প্রচণ্ডই অবাক লাগে। আমি ভাবি কী ব্যাপার হলো, কেন এরকম করছে? মানে মনের মধ্যে কিন্তু একটা আমার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিদিকটা পুরো শুনশান। তখন রাত্রি 12:30 বাজছে, মানে বুঝতেই পারছো, মানে এখনকার সময় নয়, তখন 1986-এর সময় মানুষজন তখন কিন্তু বেশ ঘুমিয়েই যেত। এখন যেরকম মানে রাত্রি 12:30টার সময়তেও গরমকালে বেশ রাস্তায় লোকজন দেখা যায়, কিন্তু তখন এতটাও ছিল না। তো আমি তখন মানে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে যেতে আমাদের পাড়ায় যখন আর কি ঢুকবো, তো মানে কিছুটা দূর থেকে কিন্তু আমাদের পাড়াটা দেখা যাচ্ছে। তো আমাদের পাড়ায় যাওয়ার আগে, আমাদের বাড়ির আগে আর কি, ওই 4-5টা বাড়ির আগে একটা বাড়ি ছিল। তো সেই বাড়ির যে উঠোনটা, তো উঠোনের পরেই আর কি সেই যে মেন রাস্তা যেটা দিয়ে আর কি আমরা হেঁটে যেতাম, তো তাদের উঠোনের কোনো বাউন্ডারি ছিল না। মানে একদম যেখানটা করে উঠোনটা শেষ হচ্ছে তারপর থেকে আর কি মেন রাস্তা, এবং উঠোনটা যেখানে শেষ হচ্ছে সেইখানটা করে ওদের একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। তো দাদাভাই বলছে এই গাছটা আমরা আগাগোড়ায় দেখে আসছি, বেশ অনেক পুরনো গাছ এবং অনেকটা বড় গাছ। তো গাছটা যেহেতু একদম ওদের উঠোনের বাউন্ডারির কাছেই ছিল, একদম ধারে যেহেতু ছিল, তো যে কারণে এই সিজনের সময়তে এত শিউলি ফুল ধরতো। আমরা যেতে আসতে রাস্তা দিয়ে যখন যেতাম, খুব সুন্দর একটা স্মেল বেরোতো এবং ফুলগুলো রাস্তার উপরেও কিন্তু অনেক পড়তো। তো সেই শিউলি গাছটা আছে। এবার রাস্তায় যে একটা স্ট্রিট লাইট, মানে যে ল্যাম্পপোস্টগুলো হয়, সেখানে একটা লাইট জ্বলছে কিছুটা দূরে। তো এখনকার মতো রাস্তায় এত আলো বা যেরকম এখন রাত্রিবেলাতেও রাস্তা দিন হয়ে থাকে, তখন তো এরকম ছিল না, ওই একটা দুটো এরকম মানে ল্যাম্পপোস্ট ছিল। তো সেই ল্যাম্পপোস্টের আলোতে কিছুটা ওই শিউলি গাছের গোড়াটা কিন্তু দেখা যাচ্ছে। দাদাভাই বলছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি শিউলি গাছটাকে। তো হঠাৎ করে একটা জিনিস দেখাতে আমার কিন্তু শিউলি গাছের গোড়াতেই চোখটা পুরো আটকে যায়। আমি দেখি মানে শিউলি গাছের গোড়ায় একটা মানুষ, মানে সে একটা যে কোনো পুরুষ সেটা আমি বুঝতে পারছি, এবং সে আমার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। দাদাভাই বলছে আমি দূর থেকে এই জিনিসটা লক্ষ্য করি যে ঠিক একদম গাছের গোড়াতেই একটা কোনো একজন মানুষ, সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার দিকে পেছন ঘুরে। তো আমি ভাবি যে এত রাত্রিবেলাতে এই গাছের গোড়াতে কে এরকম দাঁড়িয়ে আছে, এবং যে দাঁড়িয়ে আছে দাদাভাই বলছে তার কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট নেই। মানে সে যে নড়বে চড়বে, একটা মানুষ কি, কেউ যদি হতেই পারে, হয়তো গরমকালে বেরোতেই পারে, রাত্রিবেলায় হয়তো গরম লাগছে সে বেরিয়েছে, তো সে কি করবে? ন্যাচারালি মানুষ রাস্তায় যদি বেরোয়, সে নিশ্চয়ই পায়চারি করবে রাস্তায়, বা একটু হয়তো হাঁটাচলা করবে বা কিছু। তার কোনো রকম কোনো মানে নড়চড় নেই, সে ওখানে একইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো দাদাভাই বলছে আমি ভাবি কী ব্যাপার হলো, এই লোকটাকে আমি তো বুঝতে পারছি না, এবার অত দূর থেকে তো বোঝা যাচ্ছে না। তো আমি তখন আস্তে আস্তে ওই দিকে এগোতে শুরু করেছি, মানে আমি হাঁটতে শুরু করেছি। এবং যখন আমি হেঁটে বেশ কিছুটা এগিয়েছি, তো সেই মানুষটার পেছনটা দেখি, মানে পেছন করে আমার দিকে যেহেতু দাঁড়িয়ে আছে, তো ওই রকম পেছনটা দেখে আমি না রীতিমতো একদম চমকে যাই। তার কারণ আমি পেছন দেখে বুঝতে পারি যে উনি আর কেউ নয়, উনি আমার বাবা। এবার দাদাভাই যেটা আমাকে বলেছে যে আমার বাবাকে আমি তো খুব ভালো মতো চিনি। এবার পেছন থেকে, সত্যি কথা বলতে, এটা যদি আমাদের কোনো খুব পরিচিত মানুষজনও হয়, তাদেরকে তো আমরা পেছন থেকেই চিনতে পারি। সে যদি আমার সামনে দিয়ে হয়তো রাস্তায় হাঁটছে, তো তাকে আমি পেছন থেকে দেখেই চিনতে পারি, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তো দাদাভাই বলছে আমি আমার বাবাকে চিনতে পারবো না? তো সে, আমি বুঝতে পারি যে ঠিক আমার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। এবার এটা যখন আমি দেখেছি, আমি না মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমি ভাবছি কী ব্যাপার হলো, আমি বাবাকে কেন দেখছি? তার কারণ 1 মাস হলো আমার বাবা এরকম মারা গেছেন। তো তাকে দেখা তো কখনোই পসিবল নয়। মানে যেটা আমি দেখছি সেটা কি আদৌ সত্যি, নাকি এটা আমার কোনো ভ্রম? তো দাদাভাই বলছে আমি ভালোভাবে দাঁড়িয়ে মানে ওই মানুষটাকে কিন্তু দেখছি, মানে পর্যবেক্ষণ করছি যে এক্স্যাক্টলি যাকে আমি দেখছি সে আসলে কে। তো আমি তখন দেখি যে না, এটা তো আমার কোনো চোখের ভুল বা এটা কোনো মনের ভুল নয়, এটা বাস্তবেই তো আমি দেখছি, এবং আমি পুরো তখন শিওর হয়ে গেছি যে এটা আর অন্য কেউ নয়, এটা আমার বাবা। তো আমি তখন মানে বুঝতে পারছি না যে আমি কি করব। আমার তখন আর ওখান থেকে পা চলছে না, আমি ওখানেই পুরো একদম ফিক্সড হয়ে দাঁড়িয়ে গেছি। তো তারপর মানে আমি নিজের মনে যথেষ্ট সাহস জুগিয়ে আমি ভাবি যে না, এটা তো বাবা কখনো হতে পারে না, এটা হয়তো আমার হয়তো এটা কোনো মনের ভুল, বা হয়তো আমি এটা কোনো ভুল কিছু দেখছি, এটা অন্য কেউ। তো এই ভেবে আমার নিজের মনকে শক্তি জুগিয়ে এবার আমি যখন কিছুটা এগিয়ে গেছি, আমি কিন্তু দূর থেকে আমার বাড়িটাও দেখতে পাচ্ছি, কারণ যে জায়গায় আর কি সেই শিউলি গাছটা ছিল, তার থেকে 4-5টা বাড়ির পরেই হচ্ছে আমাদের বাড়িটা। তো আমাদের বাড়িটা আমার চোখের মানে আমি দেখতে পাচ্ছি দূর থেকে।
তো আমি তখন আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি এবং মনে হচ্ছে আমার পায়ের ওজন 100 কেজি হয়ে গেছে, আমি পা আর নড়াতে পারছি না, এত ভারী লাগছে আমার পা। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যত আমি এগোচ্ছি আমার চোখে কিন্তু সেই মানুষটা যে আমার বাবা, সেই বিষয়টা কিন্তু আরও স্পষ্ট হচ্ছে। এবং দাদাভাই যেটা আমাকে লিখেছে, আমি যে আমার বাবাকে দেখেছিলাম পেছন থেকে, ওটা যে কোনো একটা ধোঁয়াশা বা কোনো যে একটা শ্যাডো টাইপের লাগা বিষয়টা, সেটা কিন্তু নয়। একটা মানুষ যেরকমভাবে দাঁড়িয়ে থাকে, একটা মানুষকে যেরকম আমরা দেখি, ঠিক সেমভাবেই কিন্তু আমি আমার বাবাকে সেই মুহূর্তে দেখেছিলাম। তো আমি কিন্তু আস্তে আস্তে সেই রাস্তা দিয়ে ওনাকে আমি ক্রস করছি, এবং যখন আমি ক্রস করছি দাদাভাই বলছে আমি এরকম করে কিন্তু ঘাটটাকে ঘুরিয়ে ওনাকে দেখছি, মানে আমি যেহেতু পেছনটা দেখতে পাচ্ছি, আমি তো এবার তার মুখটা দেখবো যে আদৌ সে কে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি কিন্তু যখন হাঁটছি রাস্তা দিয়ে, আমি কিন্তু এরমভাবে সাইড করে দেখছি ওনার দিকে যে এটা কে এক্স্যাক্টলি। এবং যখন আমি সাইড করে এরমভাবে হাঁটতে হাঁটতে এগিয়েছি, আমি যখন ওনার মুখটা দেখেছি, দাদাভাই বলছে আমি পরিষ্কার দেখতে পাই যে ওটা আমার বাবাই, মানে পেছন থেকে যেটা আমি দেখেছিলাম এবং আমার যেটা সন্দেহ হচ্ছিল যে কোনো কারণে হয়তো হতেও পারে যে ওটা আমার বাবা নয়, কিন্তু যখন আমি মুখটা দেখি আমি পুরো শিওর হয়ে যাই যে ওটা আমার বাবা। এবং বাবার যেরকম চেহারা ছিল, বাবা মানে দাদাভাই বলছে আমার বাবা একটু আগাগোড়ায় রোগা পাতলা মানুষ ছিলেন, তো তার চেহারা কিন্তু সেই চেহারা নেই, মানে ওনার মুখ এতটা ফুলে গেছে, মানে দেখে মনে হচ্ছে, দেখবে যে জল খেলে, মানে ধরো জলে ডুবে যে কেউ যদি ধরো মারা যায়, তো সে যেরকমভাবে জল খেয়ে নিলে তার চেহারার যেরকম একটা বিকৃতি হয়ে যায়, মুখ চোখ ফুলে যায়, ওই রকম মুখটা ফুলে গেছে। এবং সেই যে মুখ দিয়ে একটা গ্যাঁজরা বেরিয়েছিল যখন উনি মারা গিয়েছিলেন, সেই গ্যাঁজরার একটা বেরিয়ে যাওয়ার দাগ সেই ঠোঁটের সাইডে কিন্তু লেগে আছে। এইটা দেখে দাদাভাই বলছে আমি আর তখন নিজেকে কিন্তু ঠিক রাখতে পারিনি, মানে আমার তখন এত মারাত্মক পরিমাণে ভয় লাগে। হ্যাঁ, মানছি উনি আমার বাবা, আমি দেখছি, চোখের সামনে দেখছি যে আমার বাবাকে, কিন্তু উনি তো আর আমাদের জগতের বাসিন্দা নন, উনি তো অলরেডি মারা গিয়েছেন 1 মাস আগে। তাহলে যাকে আমি দেখছি সে যদি আসলেই আমার বাবা হয়, তাহলে সে আসলে কে? তো এই বিষয়টা আমি তখন ভেবে আমি আর বিষয়টা জাস্ট নিতে পারিনি, আমি ওখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যাই। এবং তারপর আমার সাথে কি হয়েছে কি না আমার কিন্তু কোনো কিছু মনে নেই, মানে আমি পুরো অজ্ঞান। এবার আমার যখন জ্ঞান ফিরেছে, দাদাভাই বলছে আমার যখন জ্ঞান ফিরছে, তো আমি দেখতে পাই যে আমি রাস্তার উপরে যেখানে আমি পড়ে গিয়েছিলাম ওখানেই পড়ে আছি, এবং পাড়ার লোকজনে পুরো ভর্তি, এবং চোখে মুখে আমার জল টল দিয়েছে, যে কারণে আমার তখন জ্ঞানটা ফিরেছে। তো তখন মানে পরে যেটা আর কি জানতে পারি, তো ভোর তখন 3টে 3:30 এরকম সময়তে মা দেখেছে যে আমি এখনও পর্যন্ত বাড়ি আসিনি। এবার এত রাত্রি তো আমার কখনোই হয় না, তো সেটা তখন মায়ের সন্দেহ হয় যে কী ব্যাপার হলো, এত রাত হয়ে যাচ্ছে, ছেলে কেন বাড়ি আসছে না। তো এই ভেবে মা আর বোন তখন বাড়ি থেকে বেরোয় ওই কারখানার উদ্দেশ্যে আমাকে খোঁজার জন্য, কারণ আমাদের বাড়ি থেকে তো আমি আগেই বললাম যে খুব একটা ডিস্টেন্স ছিল না আমাদের কারখানাটা। তো সেই জন্য মা আর বোন কিন্তু বেরিয়েছিল আমাকে দেখার জন্য। তো সেই সময়তে ওরা যখন বেরিয়ে আসতে গিয়েছে, তখন আমাকে দেখতে পাই যে শিউলি গাছের ওই গোড়ায় যে রাস্তাটা, মেন রাস্তাটা, ওখানটা করে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তো সেই অবস্থায় দেখে তো তখন মা চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকজনকে ডেকেছে, এবং তারা এসে জড়ো হয়ে আমার চোখ মুখে জল টল দিয়ে জ্ঞান ফিরিয়েছে। তো এটা আমি পরে জানতে পারি। তো সবাই তখন আমাকে বলছে যে কী ব্যাপার রে, তুই মানে এভাবে এখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলিস কেন, তোর কি শরীর টরীর খারাপ করছিল? এবার দাদাভাই বলছে আমার যখন জ্ঞানটা ফেরে, আমার তো সঙ্গে সঙ্গে ওই একের পর এক ঘটনাগুলো মনে পড়ছে, যে কী কী ঘটনা আমার সাথে ঘটেছে আজকে যখন আমি কারখানায় গিয়েছিলাম, তখন থেকে শুরু করে একটার পর একটা যে ইনসিডেন্টগুলোর আমি সাক্ষী হয়েছি, তো সেগুলো যে আমার সাথে ঘটেছে এগুলো তো আমার এক এক করে মনে পড়ছে। কিন্তু আমি ওই পুরো বিষয়টা আমার পাড়ার লোকের কাছে পুরো চুপ করে যাই, কারণ আমি দেখি যে এই বিষয়টা যদি আমি বলি তাহলে পাড়ার লোকের মনেও একটা ভীতি সৃষ্টি হবে, এবং তারা বিষয়টা কিভাবে নেবে কিনা। তো আমি তখন বলি যে আমি যেহেতু রাত জেগে কাজ করছিলাম, যে কারণে আমার একটু মাথাটা ঘুরে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে যাই, মানে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, সেই কারণে মানে আসল যে বিষয়টা সেটা কিন্তু আমি টোটালি চেপে যাই। এবার মা তো তখন অলরেডি কান্নাকাটি শুরু করেছে, কারণ সদ্য সদ্য বাবা এইভাবে মারা গিয়েছেন, তো তারপর আমি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে যাওয়া, সেটা যখন মা নিজের চোখে দেখেছে, তো ন্যাচারালি একটা মানুষের ওপর দিয়ে কী যাবে। তো মা তখন প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো মাকে আমি মানে সান্ত্বনা দিয়ে বলি যে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, বাড়ি চলো। তো এই বলে আমি, বোন আর আমার মা, আমরা 3জন মিলে বাড়ি যাই। এবং বাড়ি যাওয়ার পর তখন মা বলছে যে তুই পড়ে গেলি কী করে, মানে যেরকম হয় মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে। তো তখন দাদাভাই বলছে যে আমি তখন মাকে বিষয়টা বলি যে মা, যেটা আমি বললাম যে আমার মাথা ঘুরে গিয়েছিল, আমার শরীর খারাপ করছিল, এরকম কিছু নয়, তুমি এতটা চিন্তা করো না,
আমার সাথে আজকে একটা অন্য ঘটনা ঘটেছে। এবং এই কথাটা বলার পর আমি মাকে কিন্তু পুরো বিষয়টা বলি যে এরকম এরকম ঘটনা আজকে আমি যখন কারখানায় গিয়েছিলাম তারপর থেকে কিন্তু আমার সাথে ঘটতে শুরু করে। এবার এটা যখন মা শুনেছে তো মা তো তখন প্রচণ্ডই কান্নাকাটি করতে শুরু করে এবং বলছে যে তোর বাবা তাহলে আমাদের সঙ্গে রয়েছে, মানে যেরকম হয় আর কি। তো আমি এটারই ভয় পাচ্ছিলাম যে মা হয়তো প্যানিক করবে ব্যাপারটাকে নিয়ে। তো আমি যে কারণে বলতে চাইছিলাম না, কিন্তু মা আমাকে এত জোরাজুরি করছিল তো যে কারণে আমি বলতে বাধ্য হই। তো মাকে যখন এই বিষয়টা বলি তো মা কিন্তু মানে ওই বিষয়টা নিয়ে পড়ে যায়, মানে মা বলছে যে তাহলে হয়তো তোর বাবা এখনো পর্যন্ত আমাদের সাথে রয়েছে, তিনি হয়তো সেই মায়া কাটিয়ে যেতে পারেননি। এবং দাদাভাই বলছে এটা কিন্তু তখন মানে আমারও এই বিষয়টাতে পুরোপুরি বিশ্বাস হয় যে এক্স্যাক্টলি তাহলে হয়তো বাবা আমাদের সাথে রয়েছেন। তার কারণ মানে আমি যখন একা ওই কারখানার মধ্যে ছিলাম একের পর এক যে ঘটনাগুলো ঘটছিল আমি কিন্তু পুরো বিষয়টা রিলেট করতে শুরু করি। যখন আমি কারখানা খুলেছি সেইখান থেকে শুরু করে এই যে শিউলি গাছের গোড়া পর্যন্ত আসা এবং সেখানে আমার বাবাকে আমি নিজের চোখে দেখেছি, সেটা তো কখনো ভুল হতে পারে না। কারণ একটা বিষয় হয়তো আমি স্বপ্নে দেখলাম বিষয়টা বা হয়তো আমার মনে হলো যে হয়তো দেখলাম, সেরকম নয়, একদম আমি চাক্ষুষ দাঁড়িয়ে তাকে দেখেছি। এবং যখন আমি তাকে ক্রস করছিলাম তখনও পর্যন্ত আমি যখন ঘাটটা ঘুরিয়ে দেখি তার মুখটা আমি চোখের সামনে দেখি। তো এটা তো আমার কখনো মনের ভুল বা এটা কোনো চোখের ভুল হতেই পারে না। তো দাদাভাই বলছে আমিও কিন্তু বিষয়টা বিশ্বাস করি, তাহলে হয়তো কিছু একটা ব্যাপার হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু কিছু একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক সেই দিনটা তো কাটে এবং পরের দিন সকালে আমার মাসির বাড়িটা আমাদের পাড়ার পাশের পাড়াতেই ছিল। তো সেখানে আমার মাসির কাছে আমার মা চলে যায় পরের দিন, কারণ এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে। আমি মাকে বলেছিলাম যে তুমি পাড়ার লোকজনকে কাউকে এই বিষয়টা বলো না। তো মা তখন বলে যে তোর মাসিকে এই বিষয়টা জানানো দরকার। তো তখন পরের দিনই মা মাসির কাছে চলে যায় এবং পুরো বিষয়টা বলে। তো মাসি এটা শোনার পর মাসি তখন বলে যে দেখ সদ্য সদ্য জামাইবাবু যেহেতু এরকম মারা গেছে, তো তোরা একবার সেই পুরোহিত মশাইয়ের সাথে কথা বল যিনি এই শ্রাদ্ধ শান্তি করেছেন। তো সেই মতো সেই পুরোহিত মশাইকে ডাকা হয় এবং সেই পুরোহিত মশাই আসার পর উনি যখন পুরো বিষয়টা শোনেন যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তো উনি তখন বলেন যে দেখুন যেহেতু 1 মাস হলো এরকম ভদ্রলোক মারা গিয়েছেন। এবং দাদাভাই বলছে আমাকে উনি বলেন যে যেহেতু আমি মুখাগ্নি করেছি তো আমার একটু সাবধানে চলাচল করা উচিত, মানে বিশেষ করে একটা বছর আমাকে একটু সাবধানে থাকা উচিত। এবং এই যে রাত জেগে কাজ করা বা রাত জেগে এরকম ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরা, এগুলো মানে খুব প্রয়োজন ছাড়া যেন আমি না করি, মানে যতটা সম্ভব হয় যদি আমি এটা না করি তাহলেই ভালো হয়। তো এইরকম রাত্রিবেলায় যাতে আমি না বেরোই, মানে এত রাত্রিবেলাতে। তো সেই কথা শুনে দাদাভাই বলছে আমি এর আগে পর্যন্ত মানে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটার আগে পর্যন্ত এইসব ভূত প্রেত আত্মা জিন এইসব ব্যাপার কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। কিন্তু আমি নিজের চোখে যে জিনিসটাকে দেখেছি, যে ব্যাপারটা আমি ফেস করেছি, এটাতে তো আমার অবিশ্বাস করার কোনো জায়গাই নেই। তো আমি তারপর থেকে আমার মনের মধ্যে সত্যি করেই মানে এত একটা ভীতি জন্মে যায়। আমি কিন্তু মানে রাত জেগে কাজ করতামই না, মানে 9টা-10টার মধ্যে আমি কারখানা বন্ধ করে বাড়ি চলে আসতাম। এবং যখন সিজন হতো, সিজনের সময় তো প্রচুর ঠাকুর করতে হতো, তো তখন রাত ডেফিনেটলি জাগতে হতো। তো তখন আমার যারা আর কি কর্মচারী থাকতো তারা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। তো এইভাবেই আর কি চলতে থাকে। এবং উনি যেহেতু বলেছেন যে 1 বছর খুব সাবধানে থাকতে, তো সেই মতোই আমি সাবধানে থাকতাম। এবং তার মধ্যে আরেকটা ঘটনা ঘটতে শুরু করে, সেটা হচ্ছে যে আমার মা যেটা আর কি বলতো, মানে আমার সাথে এই ঘটনাটা ঘটার পর থেকে মা এই জিনিসটা আরও বেশি ফিল করতো যে বাড়িতে হয়তো কেউ নেই, বোন হয়তো কলেজ গিয়েছে, আমি হয়তো কারখানায় ঠাকুর তৈরি করছি, সেই সময়তে মা হয়তো বাড়িতে একা। তো মা বলছে আমি ঘরের মধ্যে একা আছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে মানে কিছু মুহূর্তের মধ্যে, কিছুক্ষণ আগে আমার মানে কিচ্ছু মনে হয়নি, একদম পুরো ফ্রি লাগছিল, কিন্তু হঠাৎ করে আমার মনে হতে শুরু করে যে রুমের মধ্যে আমি ছাড়াও অন্য কেউ রয়েছে। এবং মানে এটা একটা অদ্ভুত ফিলিং, মা বলছে এটা আমি বলে বোঝাতে পারবো না, হঠাৎ করে মনে হতে থাকে যে ঘরের মধ্যে কারোর একটা উপস্থিতি, দিনের বেলাতেই, মানে রাত্রিবেলা বলে নয়, দিনের বেলাতেও। মানে মা বলছে মনে হচ্ছে কেউ ঘরের মধ্যে রয়েছে, কিন্তু আমি ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না। আবার এরকমও হয়েছে মা হয়তো রান্নাঘরে রান্না করছে, তো পেছনে একদম গা ঘেঁষিয়ে মা বলছে আমার কেউ একজন এসে যেন দাঁড়িয়েছে। এবার আমি ভেবেছি হয়তো তোর বোন কলেজ থেকে ফিরেছে বা তুই হয়তো এসেছিস কারখানা থেকে বাড়িতে। তো আমি পেছন ঘুরে মানে তোদেরকে ভেবেই আমি কিন্তু পেছন ঘুরে তাকিয়েছি এবং পেছন ঘুরে দেখি পেছনে কেউ নেই, মানে একদম পুরো ফাঁকা। তো এই জিনিসগুলো মায়ের সাথে কিন্তু প্রায়শই ঘটতো। তো মানে এভাবেই বলতে পারো যে একটা বছর আমাদের চলে এবং আমরা কিন্তু প্রচণ্ড সাবধানে থাকতাম, যেরকম আমাদের পুরোহিত মশাই বলে দিয়েছিলেন। তো তারপর একটা বছর যখন কেটে যায় তো বাবার সেই বাৎসরিক কাজটা করা হয়, যেরকম উনি বলে দিয়েছিলেন সেইভাবে আমরা বাৎসরিক কাজটা করি।
এবং তারপর থেকে দাদাভাই বলছে আমার সাথে কিন্তু সেই একদিনই ওরকম একটা ঘটনা ঘটে। তারপর আমি আর কোনোদিন আমার বাবাকে দেখিও নি, বা স্বপ্নে দেখা বলো সেটাও কোনোদিন হয়নি, বা তাকে যে ফিল করা এটা আমার সাথে কোনোদিন হয়নি, কিন্তু মায়ের সাথে এটা হতো। তো সেই যে 1 বছরের যে বাৎসরিক কাজটা সেটা যখন কমপ্লিট হয়ে যায়, তো তারপর কিন্তু মানে মাও যেটা বলতো যে আর মায়ের কিন্তু ওইরকম কিছু ফিল হতো না, এবং আমরা এটা পুরোপুরি বুঝতে পারতাম যে আমাদের বাড়ির যে একটা ভাইবস, মানে সবসময় একটা ভার ভার ব্যাপার, একটা মানে চুপচাপ থমথমে ব্যাপার, সেই বিষয়টাও কিন্তু কেটে যায়। মানে অদ্ভুতভাবে আমরা তিনজনে এটা কিন্তু ফিল করতাম। তো যাই হোক, তারপর আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি, এবং এখন এতগুলো বছর কেটে গিয়েছে, আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, এবং আমাদের সেই যে বাড়িটা, সেই বাড়ি আর এখন নেই। ওটা মানে আমাদের দোতলা বাড়ি হয়ে গেছে, এবং একতলা পোর্শনে আমরা ভাড়া দিয়েছি। তো আমার বিয়েও হয়েছে, আমার যমজ দুটো ছেলেও আছে। তো দাদাভাই বলছে আমরা সবাই মিলে, আমার মা, আমি, আমার ওয়াইফ, আমার 2 ছেলে, আমরা সবাই মিলে এখন ভালোই আছি। তো আমার বোনরাও এখন আসে, মানে সবাই মিলে বলতে পারো যে এখন ভালোভাবেই দিন কাটাচ্ছি। তো আগের মতো সেই রকম যে আর্থিক সচ্ছলতা যেরকম আমাদের ছিল না, তো এখন বলতে পারো ভগবানের কৃপায় আমরা অনেক ভালো রয়েছি। তো এই হচ্ছে ঘটনা, যেটা আমার বাবা মারা যাওয়ার পর দাদাভাই বলছে আমরা এটা ফেস করেছিলাম, এবং বিশেষ করে আমি যে জিনিসটা দেখেছিলাম, এখনো পর্যন্ত তোমার সাথে আমি ঘটনাটা শেয়ার করছি, আমার চোখের সামনে জিনিসটা ভাসছে। মানে ওই যে শিউলি গাছের গোড়ায় আমার বাবাকে যখন আমি দেখেছিলাম, মানে এরপর যখন ওই শিউলি গাছের গোড়ার সামনে দিয়ে আমি হাঁটাচলা করতাম, আমার সেই দৃশ্যটা কিন্তু মনে পড়তো। মানে দাদাভাই বলছে সেটা এখনো পর্যন্ত আমার চোখের সামনে রীতিমতো ভেসে ওঠে। তো এই হচ্ছে ঘটনা, যেটা তাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, যেটা তার বাবা মারা যাওয়ার পর তারা এটা ফেস করেছিল। তো এটা দাদাভাই আমাদের সাথে শেয়ার করেছেন। তো দাদাভাই বলেছে যদি তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দাদাভাই সত্যি অসাধারণ একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এই যে আপনি বললেন যে আপনি আপনার বাবাকে বিভিন্নভাবে সেই দিন ফিল করেছেন, এবং আপনি তাকে দেখেছিলেন, এবং আপনার মাও যে তাকে দেখতো, এই ব্যাপারগুলো কিন্তু অনেকের সাথে হয়, অনেকে এই জিনিসটা দাবি করে, এবং অনেকে যারা আমাদেরকে এরকম, আরও অডিয়েন্স যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তাদের সাথেও কিন্তু অনেক ঘটনা এরকম ঘটেছে। তো মানে এটা যে সবার ক্ষেত্রে হয় বা সবাই যে ফিল করতে পারে তা কিন্তু নয়, এটা কারোর রাশি হালকা হলে তাদের জন্য এটা মানে ভীষণভাবে প্রযোজ্য, তারা এই বিষয়গুলোকে খুব বেশি করে কিন্তু ফিল করতে পারে। মানে অনেকে বলে না যে আমি তো কই বুঝতে পারি না, কই আমার সাথে তো হয় না। তো এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে সবাই যে এই ব্যাপারটা বুঝতে পারবে বা সবাই যে ভৌতিক অস্তিত্ব ফিল করতে পারবে, এটা কিন্তু কখনো হয় না। যাদের রাশি হালকা হয় বা রাশি একটু পাতলা হয়, তো তারা কিন্তু এই জিনিসগুলোকে খুব বেশি করে বুঝতে পারে। তো যাই হোক, সত্যি আমার তো অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো, আমাদের ইমেল আইডি হলো এটা। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো গত এপিসোডে যারা আমাদেরকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের মধ্যে থেকে কয়েকটি কমেন্ট আমরা সিলেক্ট করেছি আজকে পড়ে শোনানোর জন্য। প্রথম কমেন্টটি করেছেন রুকসানা, তিনি লিখেছেন আজকের ঘটনাটা ভালো হয়েছে, কলকাতা থেকে রুকসানা। তো এরপর কমেন্ট করেছেন অজিত বাউরি, তিনি লিখেছেন আজকের ঘটনাটা খুব সুন্দর এবং খুব ভুতুড়ে ছিল, ভালো লাগলো অজিত বাউরি, বহুলার অন্ডাল থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো এরপর কমেন্ট করেছেন এলি লাভ টু ট্রাভেল, তিনি লিখেছেন খুব ভয়ের ঘটনা, থ্যাংক ইউ। তো এরপর কমেন্ট করেছেন তারক মণ্ডল, তিনি লিখেছেন সত্যি বাবান, আমি পুরো ঘটনাটা শুনলাম, বেশ ভালো লাগলো, ও ঘটনাটা রোমহর্ষকও ছিল, আর তোমার কণ্ঠ বলার ধরন বেশ আকর্ষণীয়, তাই পুরো ঘটনাটা না শুনে থাকতে পারি না। আমি বেলেঘাটা থেকে তারক মণ্ডল, ভালো থেকো বাবান। থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকবেন। তো এরপর কমেন্ট করেছেন মৌসুমী মুখার্জি, তিনি লিখেছেন বাবান, তোমার বলা অসাধারণ রোমহর্ষক ঘটনা শুনছি, দারুণ লাগছে, ভালো থেকো, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো এরপর কমেন্ট করেছেন মিতা চক্রবর্তী, তিনি লিখেছেন শিলিগুড়ি থেকে শুনছি ভাই, থ্যাংক ইউ। তো এরপর কমেন্ট করেছেন পৌলমী দেব রয়, তিনি লিখেছেন খুব ভয়ের। অসীম দাস লিখেছেন সত্যি খুবই ক্রিপি ঘটনা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, যারা আপনারা এত সুন্দর সুন্দর আমাদেরকে কমেন্ট করেছেন। তো এছাড়াও আরও অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককেই জানাই ছায়ারাত্রির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।